সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লাস সেন্টার অনলাইন কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি মিডওয়াইফারি যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নার্সিংয়ের ক্ষেত্রেও ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো আমরা প্রথমে জানবো একটোপিক প্রেগনেন্সিটা কী। প্রথমে দেখতে পাচ্ছি একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। অ্যান্ড একটোপিক প্রেগনেন্সি ইজ ইমপ্লান্টেশন অফ ফার্টিলাইজ ওভাম আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। আমরা একটোপিক প্রেগনেন্সি কখন বলবো? এই ফার্টিলাইজ ওভাম যখন ইউটেরাইন ক্যাভিটির বাইরে ইমপ্লান্ট হবে এবং এখানে গ্রো করবে, তখন সেটাকে আমরা বলছি একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সির এখান থেকে যে কোশ্চেনটা আসে যে মোস্ট কমন সাইট অফ একটোপিক প্রেগনেন্সি, এটা হবে ফেলোপাইন টিউব। এখানে 95% এই ক্ষেত্রে 95% কিন্তু আমাদের এই সাইটটাতেই কিন্তু ইমপ্লান্ট হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে আদার্স যে সাইটগুলোতে একটোপিক প্রেগনেন্সি হয়, এটা ওভারি, সার্ভিক্স, পেরিটোনিয়াল ক্যাভিটি, সিজেন স্কার, এগুলা। ইনসিডেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে 1 থেকে 2% অল প্রেগনেন্সির ক্ষেত্রে এই একটোপিক প্রেগনেন্সি হয় এবং এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে ম্যাটারনাল মর্টালিটির ইনসিডেন্স খুবই বেশি। এবং আমরা যদি দেখতে পাই যে এটোলজি অ্যান্ড রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ হচ্ছে একটোপিক প্রেগনেন্সির যে কজ এবং রিস্ক ফ্যাক্টর, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি টিউবার ড্যামেজ, যেটা ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ফর একটোপিক প্রেগনেন্সি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ইট স্পেশালি যাদের ক্লাইমিডিয়া অথবা গনোরিয়া থাকে, এবং সেই সাথে হিস্ট্রিতে যদি প্রিভিয়াস একটোপিক প্রেগনেন্সি থাকে। তারপরে বলা হচ্ছে টিউবাল সার্জারি যদি থাকে অথবা লাইগেশন থাকে, কারো যদি জন্মগত কনজেনিটাল টিউবাল অ্যাবনর্মালিটিস থাকে। আদার্স কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে আইইউসিডি যদি ইউজ করা হয়, এটা রিয়ার, তবে কেউ যদি আইইউসিডি ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু হাই রিস্ক ফর একটোপিক প্রেগনেন্সি। এবং আমাদের এখানে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি কনসেপশন করার জন্য কিছু টেকনোলজি ব্যবহার করে রিপ্রোডাকশন করার চেষ্টা করা হয়, যেমন হচ্ছে আইভিএফ, আইইউআই। তো আইভিএফ যেটা, এটা হচ্ছে ইন্ট্রা ভিট্রো ফার্টিলাইজেশন, যেটা ল্যাবে ওভাম এবং স্পার্মটাকে ফিউশন করে ইউটেরাইন ক্যাভিটিতে ইমপ্ল্যান্ট করানোর চেষ্টা করা হয়। আর আইইউআই যেটা, এটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এটাও একটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির প্রসিডিউর, যেটার মাধ্যমে স্পার্মকে প্রসেসিং করে ইউটেরাইন ক্যাভিটিতে কী করা হয়, প্রবেশ করানো হয়, যার ফলে কনসেপশনের একটা সুবর্ণ সুযোগ থাকে। তো এরপরে বলা হচ্ছে যে এই আইভিএফ অথবা আইইউ এর ক্ষেত্রে কিন্তু একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে। এরপরে এন্ডোমেট্রিয়াসিস যদি কারো থাকে, আর স্মোকিংয়ের ক্ষেত্রে কিন্তু একটোপিক প্রেগনেন্সির চান্স থাকে। এরপরে আমাদের সাইট অফ একটোপিক প্রেগনেন্সি, এখান থেকে যতগুলো প্রশ্ন আসে এটাই সবথেকে ভেরি ইম্পর্ট্যান্ট এবং একটা কোশ্চেনই এখানে আসে, যেটা মোস্ট কমন সাইট অফ একটোপিক প্রেগনেন্সি। তো এখানে টিউবাল পার্ট, যেটাতে 97%, এবং এই একটোপিক প্রেগনেন্সি অ্যাম্পুলাতে হয়, এটা 55%। এরপরে ইথমিক, ফিমব্রিয়ার, ইন্টারস্টিশিয়াল, আদার্স যে সাইটগুলো আছে, যেমন হচ্ছে ওভারিয়ান, সার্ভিক্যাল, অ্যাবডোমিনাল ক্যাভিটি, তারপরে বলা হচ্ছে সিজেন সেকশন, এগুলো আমরা পড়ে নেব। এরপরে ক্লিনিক্যাল ফিচারে ক্লাসিক যে টায়ার্স থাকে, এখানে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যামনোরিয়া, যেটা 4 থেকে 8 উইক্স পারসিস্ট করে। এরপরে অ্যাবডোমিনাল পেইন থাকে, সেই সাথে কী থাকবে, ভ্যাজিনাল ব্লিডিং থাকবে। এবং আদার্স যে সিমটমগুলো দেখতে পাবেন, যে ডিজিনেস অথবা ফেইন্টিং থাকবে। এটার কারণ হচ্ছে ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে মাথা ঘুরবে অথবা অজ্ঞান হয়ে যাবে। এরপরে যেটা দেখা যাচ্ছে যে শোল্ডার টিপ পেইন, এই অর্থাৎ কাঁধের যে ডগা, এখানে কিন্তু ব্যথা হবে। এটার কারণ হচ্ছে আমাদের যে ব্লাডে পেরিটোনিয়াম, এই ব্লাডে পেরিটোনিয়ামে কিন্তু ফেরনিক নার্ভ থাকে, যেটা ইরিটেট হওয়ার কারণে এই শোল্ডার টিপ পেইনটা হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে সাইনগুলো আমরা দেখতে পাবো, এটা শকের কারণে, যেমন পেলোড, ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, আমরা বলছি ম্যাসিভ ব্লিডিং হয়, যার ফলে হাইপোভলিমিক শক হওয়ার সম্ভাবনা থাকে। এবং এখানে অ্যাবডোমিনাল টেন্ডারনেস, গার্ডিং পাওয়া যাবে এবং রিবাউন্ড পাওয়া যাবে। সেই সাথে আমাদের সার্ভিক্যালস মোশন টেন্ডারনেস পাওয়া যাবে। অ্যাডিনেক্সাল মাস, যেটা সামটাইমস ফিল, কিছু ক্ষেত্রে অ্যাডিনেক্সাল মাস পাওয়া যাবে। তো এখন প্রশ্ন মনে আসতে পারে যে অ্যাডিনেক্সাল মাসটা কী? অ্যাডিনেক্সাল মাসটা হচ্ছে যে ইউটেরাসের যে
সারাউন্ডিং যে অর্গানগুলো থাকে, ওভারি, ফেলোপাইন টিউব, এই অর্গানে যদি সিস্ট অথবা টিউমার হয় সেটাকে বলা হচ্ছে অ্যাডিনেক্সাল মাস। তো এটা কিন্তু আমরা বলা হচ্ছে যে আমাদের যে সার্ভিক্স মোশন টেন্ডারনেস, যেটা আমাদের সার্ভিক্সটা একটু নাড়া দেয় তাহলে কিন্তু সে পেইন ফিল করবে। আর তারপরে যেটা বললাম যে অ্যাডিনেক্সাল মাস ফিল হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এরপরে আমরা ডায়াগনোসিস আসলে কিভাবে করব, ডায়াগনোসিস করার প্রসিডিউর যেটা, প্রথমে আমরা এই বিটা ইসিজি এটা চেক করব এবং এটা পজিটিভ আসবে। সেই সাথে এটা কিন্তু অ্যাবনর্মালি বাড়তে থাকবে, ইসিজি লেভেলটা অ্যাবনর্মালি বাড়তে থাকবে। সেই সাথে আমরা যদি ট্রান্সভাজিনাল আলট্রাসোনোগ্রাফি, যেটাকে টিবিএস বলা হয়, এটা যদি পরীক্ষা করা হয় তাহলে ইউট্রাসটা এমটি থাকবে, খালি থাকবে এবং প্রেগনেন্সি পজিটিভ আসবে। প্রেগনেন্সি যেটা পজিটিভ প্রেগনেন্সি টেস্ট পাওয়া যাবে এবং অ্যাডিনেক্সাল মাস অথবা আমরা রিং অফ ফায়ার সাইন পাওয়া যাবে। তারপরে পাউচ অফ ডগলাস, যেটা হেমোপেরিটোনিয়াম, এইখানে কিন্তু পাউচ অফ ডগলাসে ফ্রি ফ্লুইড পাওয়া যাবে। এরপর হচ্ছে কার্ডোসিনথেসিস। এই কার্ডোসিনথেসিসটা আমাদেরকে একটু বুঝতে হবে যে এটা এক ধরনের প্রসিডিউর যেটার মাধ্যমে আমরা নন ক্লোটিং ব্লাডটা পাউচ অফ ডগলাস থেকে অ্যাসপাইরেট করি এবং পোস্টেরিয়র যে ফর্নিক্স আছে ভ্যাজাইনার, এইটার মধ্য দিয়ে আমরা একটা নিডেল প্রবেশ করাই এবং এই পাউচ অফ ডগলাস থেকে আমরা নন ক্লোটিং ব্লাডটা কালেক্ট করি। এরপরে আমাদের ল্যাপারোস্কোপি, এটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড একটা ডায়াগনোসিস প্রসিডিউর। এর মাধ্যমে আমরা এই ইক্টোপিক প্রেগন্যান্সিটা ডায়াগনোসিস করতে পারি। তো এই যে ক্লিনিক্যাল যে ফিচারগুলো পেলাম, এটার ক্ষেত্রে আমাদের কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে, যেমন থ্রেটেন অ্যাবেশন, ইনকমপ্লিট অ্যাবেশন, এরপরে হেমোরেজিক ওভারাইন সিস্ট রাপচার যদি হয়, এরপরে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, পিআইডি, এগুলো হতে পারে। তো ইক্টোপিক প্রেগনেন্সির যে কমপ্লিকেশন, এটা টিউবার রাপচার হতে পারে এবং এখানে সিভিয়ার ইন্টারঅ্যাবডোমিনাল ব্লিডিং হতে পারে রাপচার হলে। এবং যেহেতু ম্যাসিভ বা প্রফিউজ ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু হাইপোভলিমিক শক থাকবে। এরপরে ম্যাটারনাল ডেথ হতে পারে যদি আমরা এটাকে প্রপারলি ট্রিটমেন্ট না করানো হয়। তারপরে ইনফার্টিলিটি হতে পারে এবং সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি রিঅকারেন্স, পুনরায় কিন্তু আবার ইক্টোপিক প্রেগনেন্সির চান্স থাকবে। আমরা ম্যানেজমেন্ট করলে আমরা এর পেশেন্ট স্টেবিলিটি, সাইট এবং ফার্টিলিটির যে ডিজায়ার, এটার উপর ডিপেন্ড করে প্রথমে আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করব। যদি পেশেন্ট স্টেবল থাকে এবং ইসিজি লেভেল পরিমাণ কমে যায়, সেই সাথে যদি রাপচারের কোনো সাইন না পাওয়া যায়, মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে মেথোট্রেক্সেট ইউজ করব। এরপরে মেথোট্রেক্সেট ইউজ করার যে ইন্ডিকেশনগুলো দেওয়া হয়েছে, যদি এই সিজির পরিমাণ 5000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার থাকে এবং মাস, যেটা এই যে অ্যাডিনেক্সাল যে মাস, এটা যদি 3.5 cm কম থাকে, সেই সাথে আমাদের ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি যদি না থাকে। তারপরে যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু এইচসিজি এবং মাসের যে ভলিউমটা দেওয়া আছে, এটা দৃষ্টিদত্ত অন্যরকম থাকতে পারে, সবাই একটু দেখে নেবেন, কম বাড়া কিন্তু থাকতে পারে। এরপরে সার্জিক্যাল যে ম্যানেজমেন্ট, আমরা যদি মেথোট্রেক্সেটটা আমরা ইউজ কন্ট্রাইন্ডিকেটেড হয়, যে কোনো ক্ষেত্রে যদি কন্ট্রাইন্ডিকেটেড হয় এবং যদি ইক্টোপিক প্রেগন্যান্সি রাপচার থাকে এবং হেমোডাইনামিক্যালি যদি ইনস্টেবিলিটি থাকে, আমরা প্রথমটাতে মেথোট্রেক্সেট ইউজের ক্ষেত্রে বলছি এটা হেমোডাইনামিক্যালি স্টেবল থাকবে, কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে হেমোডাইনামিক্যালি ইনস্টেবিলিটি থাকবে। এবং এখানে আমরা দুইটা প্রসিডিউরের মাধ্যমে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টটা করা হয়। প্রথমে যেটা সালপিনজেক্টমি, যেটা টোটাল টিউবটাকে রিমুভাল করা হয়, কিন্তু সালপিনগোস্টমি যেটা, এটা কিছুটা টিউবটাকে কনজার্ভ করে রাখা হয় এবং প্রেগনেন্সিটাকে রিমুভ করে দেওয়া হয়, পরবর্তী সময়ে যেন আবার ইমপ্ল্যান্ট করতে পারে, এই জন্য কিছু পোর্শনটা কিন্তু রেখে দেওয়া হয়, এটাকে সালপিনগোস্টমি বলা হচ্ছে। এরপরে ল্যাপারোস্কোপিও করা হয়, যেটা এই সালপিনজেক্টমি, সালপিনগোস্টমি, এইগুলোর থেকে কিন্তু প্রিফারেবল ল্যাপারোস্কোপিটা অথবা ল্যাপারেটমি। যদি আনস্টেবল থাকে সেই ক্ষেত্রে ল্যাপারেটমি, আর সবথেকে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা, এটা হচ্ছে ল্যাপারোস্কোপি ইক্টোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে। আমরা প্রিভেনশন করতে পারি কীভাবে, যে পেশেন্টের ট্রিটমেন্টটাকে বাড়াতে হবে এবং এটা ইমপ্রুভ করতে হবে। এবং তারপরে আমাদের কি বলছে, কোনটাকে প্রমোট করব আমরা, হচ্ছে এসটিআই, যেটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, এইগুলাকে আমাদের প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে।
আরেকটা বিষয় হচ্ছে আমাদের পিআইডির যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে এগুলোকে রিডিউস করতে হবে অথবা প্রিভেনশন করতে হবে। তারপরে আমাদেরকে বলতেছে যে আমরা এআরটি যেটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি যেটা ইউজ করবে এটা কেয়ারফুলি ইউজ করতে হবে এবং টিউবাল সার্জারি করার সময় অবশ্যই প্রিকশন মেনটেন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে কাউন্সেলিং আফটার 1 ectopic প্রেগনেন্সি অ্যাবাউট রিকারেন্স রিস্ক। তাহলে কারো যদি একবার ectopic প্রেগনেন্সি পরবর্তীতে তার ঝুঁকি থাকবে এইটা কিন্তু তাকে অবশ্যই এনশিওর করতে হবে এবং কাউন্সেলিং করতে হবে। তো প্রগনোসিসে আমরা দেখতে পাই যে বলা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি এটা কিন্তু এটা কিন্তু কমে যায় এবং উইথ আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, তার মানে আমরা যদি আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট করতে পারি তাহলে ম্যাটারনিটি মর্টালিটি রেটটা কমে যায়। আর একটা বিষয় হচ্ছে যে ফিউচার ফার্টিলিটি পসিবল বাট রিকারেন্স রিস্ক ইজ 10 to 15%, অর্থাৎ পরবর্তী সময়ে তারা কিন্তু বাচ্চা নেওয়া সম্ভব, তবে 10 থেকে 15%-এর ক্ষেত্রে আবার ectopic প্রেগনেন্সির চান্স থাকে। তো আমরা এটা মোটামুটি আমাদের শর্ট একটা লেকচার, যেহেতু ভিডিওটা লং করা যাবে না, আমি মোটামুটি আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ।